আপনারা কি নিজেদের মক্তবের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে চান? তাহলে আজকের এই আলোচনাটা ঠিক আপনাদের জন্যই। আমরা এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী পদ্ধতি দেখব যা দিয়ে মক্তবের পড়ানোর মান কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলা সম্ভব। আর এই প্রশ্নটা দিয়ে চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ আমাদের আসল লক্ষ্যটা কি? এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা শিক্ষক আর ছাত্রছাত্রী সবার জন্যই ভালো হবে। তো সেই প্রশ্নের উত্তরটা হল পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক ফিডব্যাক। দেখুন, এই পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষক তার পড়ানোর ধরনকে আরও উন্নত করতে পারেন, আর ছাত্রছাত্রীরাও সাথে সাথেই সঠিক জিনিসটা শিখে নিতে পারে। সব মিলিয়ে শিক্ষাদানের মান কিন্তু অনেকখানি বেড়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা এই 5টি ধাপে পুরো প্রক্রিয়াটা সহজভাবে বুঝে নেব। প্রথমে দেখব পর্যবেক্ষণ কেন জরুরি, তারপর প্রস্তুতির পর্ব, ক্লাস চলাকালীন কি করতে হবে, ফিডব্যাক দেওয়ার কৌশল, আর সব শেষে এর কিছু মূলনীতি। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা আসে তা হলো এই পর্যবেক্ষণ বা অবজারভেশন আসলে কেন এতটা দরকারি। এর গুরুত্বটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে পুরো প্রক্রিয়াটাও ফলো করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এর 3টে প্রধান সুবিধা আছে। প্রথমত, শিক্ষকরা নিজেদের পড়ানোর পদ্ধতিটা কেমন তা বাইরে থেকে দেখার একটা সুযোগ পান। এটা কিন্তু আত্ম-উন্নতির জন্য খুবই জরুরি। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীরা যদি কোনো ভুল করে সেটা সঙ্গে সঙ্গেই শুধরে দেওয়া যায়, ফলে ভুলটা আর ওদের মাথায় গেঁথে যায় না। আর সব মিলিয়ে এই দুটো জিনিসই মক্তবের পড়াশোনার মানকে অনেকখানি ওপরে তুলে দেয়। বেশ, এর গুরুত্ব তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো, এই কাজটা শুরু করার আগে আমাদের কী ধরনের প্রস্তুতি নিতে হবে? কারণ দেখুন, যে কোনো কাজের প্রস্তুতি যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু কাজটা সফল হয়। প্রস্তুতিটা কিন্তু খুবই সহজ। প্রথমত, ক্লাস শুরুর আগে শিক্ষককে জানিয়ে দিন যে আপনি শুধু পর্যবেক্ষণ করতে এসেছেন। এতে তিনি সহজ আর স্বাভাবিক থাকতে পারবেন, নার্ভাস হবেন না। আর দ্বিতীয়ত, আপনার সাথে একটা খাতা বা ফর্ম রাখুন। কেন? যাতে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাথে সাথে নোট করে রাখতে পারেন। তো প্রস্তুতি শেষ। এবার ক্লাস যখন চলছে তখন একজন পর্যবেক্ষক হিসেবে ঠিক কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হবে? এখানে কিন্তু শিক্ষক আর ছাত্রছাত্রী দুজনের দিকেই লক্ষ্য রাখতে হবে। এখানে দেখুন, পর্যবেক্ষণটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। একদিকে আমরা লক্ষ্য করব শিক্ষকের পড়ানোর ধরন, তার গলার স্বর কেমন, তিনি বোর্ড ঠিকমতো ব্যবহার করছেন কিনা, আর ছাত্রছাত্রীদের সাথে তার ব্যবহারটা কেমন। আর ঠিক তার পাশাপাশি অন্যদিকে দেখতে হবে ছাত্রছাত্রীদের, ওরা কি মনোযোগী, ওদের উচ্চারণ ঠিক হচ্ছে তো, আর ওরা কি বিষয়টা আসলেই বুঝতে পারছে নাকি শুধু মুখস্থ করে যাচ্ছে। এই যে শিক্ষক আর ছাত্রছাত্রী দুদিক থেকেই পর্যবেক্ষণ করা, এর মূল উদ্দেশ্য হল ক্লাসের পরিবেশটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া। আর এই ধারণার উপর ভিত্তি করেই আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাব, সেটা হলো ফিডব্যাক দেওয়া। দেখুন, পর্যবেক্ষণের সবচেয়ে জরুরি আর কঠিন অংশটাই হলো এই ফিডব্যাক বা মতামত দেওয়া। কারণ শুধু ভুল ধরিয়ে দেওয়াই তো সব না, তাই না? আসল কৌশলটা হলো কিভাবে বললে একজন শিক্ষক উৎসাহিত বোধ করবেন এবং নিজেকে শুধরে নিতে চাইবেন। ধরুন, ক্লাসের মধ্যেই কোনো ছোটখাটো ভুল, যেমন উচ্চারণ, আপনার চোখে পড়ল। তখন কি করবেন? সবচেয়ে ভালো হয় যদি সাথে সাথেই সেটা ইতিবাচকভাবে শুধরে দেয়া যায়। যেমন ধরুন, সঠিক উচ্চারণটা বোর্ডে লিখে দিয়ে সবাইকে একসাথে পড়তে বললেন। এতে কি হলো? কেউ কিন্তু ব্যক্তিগতভাবে লজ্জা পেল না, বরং সবাই মিলেমিশে একসাথে শিখে নিল। আর এই স্লাইডের কথাটা ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছে। সরাসরি ভুল হয়েছে না বলে যদি প্রশংসা করে বলা হয়, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, শুধু এই অক্ষরটির দিকে একটু খেয়াল করবে ইনশাআল্লাহ, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক বেশি কার্যকর হয়। আচ্ছা, ক্লাস তো শেষ হলো, এরপর কি? এরপর শিক্ষকের সাথে আলাদাভাবে একটু কথা বলতে হবে। এখানে দুটো কাজ করতে পারেন। প্রথমত, হাজিরা খাতায় আজকের পর্যবেক্ষণের মূল বিষয়গুলো খুব সংক্ষেপে লিখে রাখতে পারেন। এরপর তার সাথে যখন কথা বলবেন তখন প্রথমে তার ভালো দিকগুলোর প্রশংসা করুন, আর তারপর যেখানে উন্নতির সুযোগ আছে সেটা খুব বিনয়ের সাথে তুলে ধরুন। এটা হলো ক্লাস পরবর্তী ফিডব্যাকের একটা দারুণ উদাহরণ। দেখুন, এখানে প্রথমে প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার পড়ানোর ভঙ্গি অনেক সুন্দর। তারপর উন্নতির জন্য একটা পরামর্শ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে কিন্তু শিক্ষক অপমানিত বোধ করেন না, বরং তিনি আরও উৎসাহিত হন। এতক্ষণ তো আমরা জানলাম কি করতে হবে, কিন্তু একটা সফল পর্যবেক্ষণের জন্য শুধু নিয়মকানুন জানাই তো যথেষ্ট না, এর পেছনের মূল ভাবনাটা বোঝাও কিন্তু খুব দরকার। চলুন এবার সেগুলোই একটু দেখে নেওয়া যাক। আর মূল বিষয়টা হলো এটাই, আমাদের মানসিকতার পরিবর্তন। নেতিবাচক সমালোচনা একদমই না, তার বদলে দিতে হবে ইতিবাচক পরামর্শ।
এটা ভুল হয়েছে বলার পরিবর্তে যদি বলা হয় এটা আরও সুন্দর হবে যদি, এই ছোট্ট একটা পরিবর্তনেই কিন্তু ফিডব্যাকের প্রভাবটা অনেকখানি বদলে যায়। এই কৌশলটাকে খুব মজার একটা নামে ডাকা হয় ফিডব্যাক স্যান্ডউইচ। মানেটা কি? স্যান্ডউইচের মতো প্রথমে প্রশংসা, মাঝে গঠনমূলক পরামর্শ আর শেষে আবারও প্রশংসা। এটা ফিডব্যাক দেওয়ার একটা পরীক্ষিত এবং খুবই কার্যকর পদ্ধতি, কারণ প্রশংসা দিয়ে শুরু করলে অন্যজন আলোচনার জন্য মানসিকভাবে তৈরি থাকেন এবং আপনার পরামর্শটা ইতিবাচকভাবে গ্রহণ করেন। তাহলে চলুন সবকিছু একবার গুছিয়ে নিই। কার্যকরী পর্যবেক্ষণের মূলনীতিগুলো হল: ১. সংশোধনের জন্য সবসময় ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। ২. ওই যে বললাম, প্রশংসা সংশোধন প্রশংসা বা স্যান্ডউইচ পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আর ৩. সব শিক্ষকের প্রতি সমান ও নিরপেক্ষ থাকতে হবে, কারো দিকে একটু বেশি বা কম মনোযোগ দেওয়া যাবে না। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, একদিনের পর্যবেক্ষণে কিন্তু সবকিছু বদলে যাবে না। এই প্রক্রিয়াটা যখন নিয়মিত করা হবে তখনই এর আসল সুফলটা পাওয়া যাবে। ধীরে ধীরে একটা সুন্দর পরিবর্তন চোখে পড়বে। আচ্ছা, পুরো প্রক্রিয়াটাকে আরও কার্যকর করার জন্য একটা মাসিক রিপোর্ট তৈরি করার কথা ভাবা যেতে পারে। এতে কি হবে? সব শিক্ষকের অগ্রগতির একটা চিত্র পাওয়া যাবে, আর মাসের শেষে সবার সাথে সেটা শেয়ার করলে সবাই কিন্তু আরও উৎসাহিত বোধ করবে। আর যখন পর্যবেক্ষণটা নিয়মিত হবে, তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হবে, তখন এটা আর কোনো একটা দিনের ঘটনা থাকবে না, বরং এটা মক্তবের জন্য একটা ধারাবাহিক উন্নতির সিস্টেমে পরিণত হবে। আর এটাই তো আমাদের আসল লক্ষ্য, তাই না? সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই পুরো প্রক্রিয়াটিকে মক্তবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটা নির্দিষ্ট রিপোর্টিং ফরম্যাটের কি প্রয়োজন আছে বলে মনে হয়? এটা নিয়ে ভাবা যেতে পারে, কারণ একটা গোছানো কাঠামো কিন্তু এই কাজটাকে আরও অনেক সহজ আর কার্যকর করে তুলতে পারে।